নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গতদিন গতবারে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম অমলতাস নামক একটি গাছের বিষয়, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আরও একটি গাছ আছে যেটার উপরে আমি আপডেট ভিডিও করতে চাই এবং এটা একটা সিরিজ আকারে পরপর এদের সম্পর্কে আসবে বিভিন্ন সময়ে, হয়তো 2 মাসের গ্যাপে, হয়তো কখনো 3 মাসের গ্যাপে কি 4 মাসের গ্যাপে, মোটামুটি বছরে 3 থেকে 4 বার আপনারা এর সম্পর্কে ভিডিও দেখতে পাবেন। তো সেখানে অমলতাস সম্পর্কে বলেছিলাম, আর একটি গাছ বাকি ছিল, সেই গাছটির সম্পর্কেও কিছু কথা বলতে চাই। যে গাছটি সামনে দেখছেন এটা হচ্ছে সেই দ্বিতীয় গাছটি, যার সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে একটা সিরিজ আকারে করতে চাই। ছোট থেকে এই গাছের সম্পর্কে অনেক গল্প আমি শুনেছি, কিন্তু এই গাছ কখনো চোখের সামনে দেখার সৌভাগ্য হয়নি, কারণ আমাদের এলাকায় এই গাছ একদমই নেই। এই গাছ পাওয়া যায় ভগবানপুর 1 নম্বর এলাকার গ্রামাঞ্চলগুলিতে। সেই সব এলাকায়, বিশেষত ভীমেশ্বরী, বারভগবানপুর, এই সমস্ত এরিয়ায় এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও পটাশপুরেও দেখতে পাওয়া যায় এবং আমাদের বাড়ির কাছাকাছি কেলেঘাই নদী সংক্রান্ত অঞ্চলগুলোতে একে দেখতে পাওয়া যায়, কেলেঘাই সংলগ্ন এলাকাগুলোতে এটা দেখা যায়। তো আমাকে এই গাছটা গিফট বলুন যাই বলুন করেছে আমার একজন কলিগ। যখন আমি একটা কলেজে কাজ করতাম, সেই কলেজের কলিগ বিশ্বজিতের দেওয়া 5টি গাছের মধ্যে এই গাছটাকে আমি বেছে নিয়েছি এবং এই গাছটি আরও 2টি সংখ্যায় আমার কাছে রয়েছে এবং তাদেরও যথেষ্ট যত্ন পরিচর্যা চলছে। তবে এই গাছটাকে আমি পার্টিকুলার বেছে নিলাম। অনেকে দেখে চিনতে পেরে গেছেন এটা কি গাছ, যারা চেনেন না তাদেরকে বলি, এটা হচ্ছে হিজল গাছ। হিজল গাছ মূলত জলা এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়, জলাভূমি সংলগ্ন এলাকা, নয়নজুলির ধারে, মাঠের ধারে। এরা হচ্ছে যেখানে সেখানে এরকম একটু ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মায়। শুরুতে বলে রাখা ভালো, এই গাছ এমন একটা গাছ, এর গোড়ায় যদি জল অনেক দিন করে জমে ওঠা যায় তাতে কিন্তু এই গাছটা মরে যাবে না। তবে যেহেতু আমরা টবে করছি তাই আমরা বাড়তি জল জমতে দেব না, কারণ আমরা জানি জল জমালে সেখানে বিভিন্ন রোগ পোকামাকড়ের উপদ্রব হতে পারে। আর এই মাটিটা যেহেতু পুকুর সংলগ্ন এলাকার বা জলভূমি সংলগ্ন এলাকার যে মাটি হয় সেই মাটির থেকে আলাদা, আমাদের কৃত্রিমভাবে মাটি তৈরি করতে হয়েছে, তাই আমরা জল জমতে দেব না, তবে ভেজা ভেজা করে রাখবো গোড়াটাকে সবসময়। এই গাছে রোগ পোকামাকড়ও লাগে, এই গাছের বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় লাগে, পাতা খেয়ে যায়। এই বসন্ত থেকে গ্রীষ্মকাল জুড়ে প্রচুর ফুল দেয়, লাল রঙের ফুল এবং ঝুড়ির মতো লম্বা লম্বা, যেমন আমরা টুনি বাল্ব বাড়িতে জ্বালিয়ে থাকি সেরকম টুনি বাল্বের মতো ঝুলে থাকে এবং গোটাটা ফুলের গাঁথা থাকে। আপনারা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন ফুলটা কত সুন্দর হয়। এ ফুলের হালকা মিষ্টি একটা গন্ধও থাকে এবং হারিয়ে যাওয়া গাছ বলতে পারেন, গ্রাম বাংলায় এই সব গাছের একটা সময় খুব কদর ছিল, অমলতাস বলুন বা হিজল বলুন, কিন্তু এরা বর্তমানে হারিয়ে যাওয়া একটা গাছ, এদেরকে কিন্তু আর সেইভাবে পাওয়া যায় না। বনসাই প্রেমীদের সৌজন্যে এইসব গাছগুলো আমাদের সমাজে, আমাদের সংসারে টিকে আছে। মাটি তৈরির ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই গাছের জন্য ভারী দোআঁশ মাটি প্রয়োজন, অর্থাৎ 2 ভাগ পরিমাণে মাটি, সাধারণ মাটি বা এঁটেল মাটি বলে রাখা ভালো, এঁটেল মাটিটা এরা খুব পছন্দ করে। তো 2 ভাগ পরিমাণে এঁটেল মাটি, টবে করার জন্য 1 ভাগ পরিমাণে বালি এবং 1 ভাগ পরিমাণে কম্পোস্ট সার, এই হলে মোটামুটিভাবে এই গাছের চারা আপনি প্রতিস্থাপন করতে পারেন। এরপরে আসবো এই গাছে খাদ্য প্রদান প্রণালী। সাধারণ যে কোনো জৈব সার এর গোড়ায় দেওয়া চলবে, বিশেষ কোনো সার দিতে লাগে না। এবং এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসেকটিসাইড সময়ে সময়ে স্প্রে করতে হবে। ইনসেকটিসাইডের ক্ষেত্রে কাকা, রোগর বা টাপগড় যেটা আছে ডার্মিথয়েড 30% গ্রুপের, এবং এর সঙ্গে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সুপার সোনাটা। আমি সুপার সোনাটার উপরে জোর দিচ্ছি, কনফিডারের উপরে জোর দিচ্ছি না। তার মূল কারণটা হলো কনফিডার অনেক গাছই হজম করতে পারে না। আমার একটা জবা গাছ প্রায় মরতে বসেছিল কনফিডার স্প্রে করার পর। আর যারা শুরু থেকেই নিম তেল দেবেন তাদেরকে অন্য কিছু দিতে লাগবে না। রোদেই রাখুন, সারাদিন রোদ পেলে কোনো ক্ষতি নেই।
প্রতিদিন জল দিতে পারলে খুবই ভালো, কারণ একটু চ্যাপচ্যাপে মাটি হলেও এরা কিন্তু স্টে করে, এরা কিন্তু ভেজা বা স্যাঁতস্যাঁতে পরিবেশটাই পছন্দ করে। বলা ভালো যে জলাভূমির একদম গা ঘেঁষে জন্মায়, মাটির থেকে অর্ধেক শেকড় থাকে, অর্ধেক শেকড় জলে গিয়ে থাকে। তো এইরকম একটা পরিবেশে জন্মানোর জন্য, প্রতিকূল পরিবেশে জন্মানোর জন্য এদের মধ্যে সেই রকম ধরনেরই ক্ষমতা থাকে বা সক্ষমতা থাকে সেই পরিবেশকে মানিয়ে নেওয়ার। বিভিন্ন কাব্যে, সাহিত্যে, বিশেষত রবীন্দ্র কাব্য সাহিত্য, বিভূতিভূষণের কাব্য সাহিত্য, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাব্য সাহিত্যে এর দেখা মেলে। তো আশা রাখবো সবাই এই ধরনের দেশীয় প্রজাতির হারিয়ে যেতে বসা গাছগুলোকে কালেকশন করবেন এবং নতুন করে আপনাদের বাগানকে সাজিয়ে তুলবেন। আর সাধারণ কিছু যত্ন বা টিপস মেনটেন করলেই কিন্তু সহজে করা যায়। পরবর্তী আপডেট ভিডিও হয়তো 3 মাস বা 4 মাস পর আপনারা দেখতে পাবেন। সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং লাইক বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।